আমার নাম মোহাম্মদ রিয়াজ হোসেন। 2002 সালে আমরা গ্রাম থেকে শিফট হয়ে ঢাকা আসি। ঢাকা আসার পর থেকে আমি এখানে একটা স্কুলে ভর্তি হলাম। আমার বাবা বসুন্ধরা আবাসিক প্রকল্পের পাশে চাষাবাদ করত, আর আমার বাকি যে বড় ভাইগুলো আছে তারা ছোটোখাটো ব্যবসা করত। পড়াশোনার ফাঁকে আমি আমাদের পাশের বাসার এক মেয়ের সাথে আমাদের পরিচয় হয়। আমি আমার বাবা মার কাছ থেকে শুনতে পাই তারা নাকি আমাদের গ্রামের, আমি সেটা জানতাম না, আমার বাবা বলাতে আমি ওখান থেকে জেনেছি। তারপর এক পর্যায়ে ওই মেয়েটার সাথে একটা বন্ধুত্ব হয়, একটু ভালো লাগার সৃষ্টি হয়। ভালো লাগার সৃষ্টি থেকে আমি ওকে প্রপোজ করলাম। ফুলটা দিয়ে ওকে বললাম, ওকে প্রপোজ করলাম যে আমি তোমাকে ভালোবাসি, পছন্দ করি। পরে ও কিছু বললো না। তারপর 4-5 দিন পরে তখন আমি ওকে জিজ্ঞেস করলাম, তুমি তো কিছু বললা না। ও বললো আমি জানি না। ওর ফ্যামিলিও জানে তখন যে আমি ওকে পছন্দ করি, বা আমরা মেলামেশাটা একটু বেশিই করি, বা আমার ফ্যামিলিও জানে। তখন আমাদের রিলেশনটা অনেকটুকু গভীর হয়ে গেছে। আমার ফ্যামিলি সিদ্ধান্ত নিছে বাড়িতে চলে যাবে, আমার বাকি ভাই তারা এখানে থাকবে, আর আমি চলে যাব আমার বাবা মার সাথে বাড়িতে পড়াশোনা করব। আমরা সিদ্ধান্ত নিচ্ছি গ্রামে চলে যেতে হবে, টাকা পয়সার যে অবস্থা এখানে আসলে থাকা সম্ভব হইতেছে না। কিন্তু ভাইজান, গ্রামে তো ভালো কোনো স্কুল নাই, আর তাছাড়া শহরের স্কুল সাইডাও যেতে মন চাইতেছে না। তুমি নিজে ঠিক থাকলে সব ঠিক। একটা গোছাও, চলে যাও। আমাদের গ্রামে পাঠিয়ে দিল। ওই আমি আবার ক্লাসের প্রথম ছিলাম, আমার রোল নাম্বার 1 ছিল। ওইখান থেকে স্যাররা আমাকে খুব পছন্দ করতো, বিশেষ করে প্রিন্সিপাল স্যার। তারপর আমি বাড়িতে গিয়ে প্রিন্সিপাল স্যারকে ফোন দিই। স্যার, গ্রামে তো ওইরকম ভালো কোনো স্কুল নাই, আর এখানে তো আমার মন টিকতেছে না। অনেক বছর তো এখানে পড়ালেখা করছি, এখন কি করি স্যার বলেন তো? তুমি এক কাজ করো, তুমি আমার এখানে চলে আসো, আমাকে হেল্প করো। মাস শেষে আমি তোমাদের কিছু টাকা পয়সা দিব, সেটা তো তোমার লেখাপড়া হবে এবং তোমার কাজকর্ম সারতে পারবে। জি স্যার, ঠিক আছে। তো আমি এই বিষয়টা আর আমার ফ্যামিলির কারোর সাথে শেয়ার করলাম না। আমি শেয়ার না করে আমি নিজে থেকেই আব্বার কাছ থেকে টাকা নিয়ে ঢাকাতে চলে আসলাম। ও অনেক খুশি আমি চলে আসছি বাড়ি থেকে। এভাবে দেখে চলতে থাকার পরে আমি এক পর্যায়ে এভাবে আমি ওই স্কুলে জব করি 1 বছর। 1 বছর পরে আমি চিন্তা করতেছি যে আমি যদি পড়াশোনা করি তাহলে ওকে কোনো দিন পাবো না। অনেক চিন্তা ভাবনা করে আমি ডিসিশন নিলাম যে আমি আর পড়াশোনা করব না, আমি একটা জব করব। যেমন আমাদের বয়সের অনেকেই অনেক জায়গায় জব করতেছে, 7,000 টাকা 8,000 টাকা স্যালারি। আমার আপন চাচাতো ভাই, তার একটা মাল্টিপার্টসের ব্যবসা আছে। উনি আমাকে অফার করে যে তাহলে তুই আমার এখানে জব কর, আমি তোকে মাসে 6,000 টাকা দেবো। তো আমি চিন্তা করলাম আমি স্কুল থেকে 5,000 টাকা পাই, এখান থেকে 6,000 টাকা পাই, তো এটা দিয়ে আমার খুব ভালো চলে যাবে, আর আমি ওকে হেল্পও করতে পারবো। 2 বছর এভাবে চলতে থাকে। আর এই 2 বছরের মধ্যে আমি যে পপির ফ্যামিলি তাদেরকে নানানভাবে হেল্প করি। তো আমি ওরকম কিছু মনে করে করতাম না, আমি শুধুমাত্র প্রফিট জন্য করতাম আর কি। এক পর্যায়ে আমি ওই আমার যে চাচাতো ভাইয়ের সমিতিটা ছিল, ওই সমিতির সিনিয়র ম্যানেজার হয়ে যায়। আমি শুধু অফিসে বসে থাকি, আর মাঠকর্মীরা কালেকশন করে আমার কাছে টাকা পয়সা এনে দেয়। ওই পপিরা আবার ওই সমিতি থেকে লোন নেওয়া হয়েছিল, তখন আমি ওই সমিতিতে জয়েন করার আগে, আমি জানতাম না। তো এক পর্যায়ে একজন বলতেছে যে রিয়াজ ভাই, এমন তো কিস্তি দিতেছে না 1 সপ্তাহ ধরে। তারপর আমি গেলাম, গিয়ে দেখলাম ওই পপিরা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। খালা, কিস্তির টাকা দিতেছেন না শুনলাম, কোনো সমস্যা? কেন, তুমি কি এখানে চাকরি করো নাকি? জি খালা, আমি এখানেই চাকরি করি। ও বাবাজি, আমার 2টা সপ্তাহ কিস্তি দিতে সমস্যা আছে, আমার একটু ঝামেলা আছে, তুমি একটু গুছাই নিও। আচ্ছা ঠিক আছে খালা, আমি দেখতেছি। আমি গিয়ে আমাদের চেয়ারম্যান স্যারকে বললাম যে ভাই এই বিষয় ওনারা 2 সপ্তাহ কিস্তি দিতে পারবেন। বললো আচ্ছা ঠিক আছে, না দিতে বললে তো আর কিছু করার নেই। তারপর এইভাবে যাওয়া আসায় কী করতাম, ওই কালেকশনের যে টাকাটা 2 সপ্তাহ পর থেকে আমি গিয়ে আনতাম ওদের বাসা থেকে।
ওদের যে ফ্যামিলির অবস্থাটা খুব খারাপ অবস্থা হয়ে যায়, মানে একদম ঢাকা থাকার মতোই না। তো আমি অনেক চিন্তা ভাবনা করে কি করলাম, আমি বললাম পপির মাকে বললাম, আপনারা কোনো চিন্তা করেন না খালা, আমি তো আপনাদের ছেলের মতোই। এই কয়টা দিন আমি একটু আপনাদের সাহায্য করি খালা। তুমি সাহায্য করবা? তুমি সাহায্য করবা কোন স্বার্থে বাবা? না না, কোনো স্বার্থে না, মানুষ মানুষের জন্য করে না খালা। তাছাড়া আমরা আপনারা একই এলাকায় থাকি, এখন না হয় একটু সমস্যা চলতেছে, কয়দিন পর আল্লাহ দিলে ভালো দিন আসবে। এই কয়টা দিন আমি যতটা পারি করি খালা। না না না, এইভাবে আমি তোমার সাহায্য নিতে পারি না। তবে তারা তো আগে থেকেই জানতো আমি পপিকে পছন্দ করি আর পপি আমাকে পছন্দ করে। এরকম থাকার পরে তাদের পাশের রুমে এক ভাবি ছিল, নাম হচ্ছে শিলা ভাবি, আমরা শিলা ভাবি বলেই ডাকতাম। তো ভাবি আমাকে একদিন ডাকে। আচ্ছা, তুমি নাকি পপিকে পছন্দ করো? জি ভাবি। ওদের তো ফ্যামিলির অবস্থা খুবই খারাপ, তুমি দেখতে পাইতেছো। তুমি পপিরে বিয়ে করে নাও, তুমি পপিরে বিয়ে করে নাও, তাহলে তোমার জন্য সেটা ভালো হবে আর ওদের জন্য ভালো হবে, ওদের ফ্যামিলি একটা সাপোর্ট থাকতেছে। তাই আমি বললাম যে দেখি, আমি চিন্তা ভাবনা করি। আমার বাবা মা যে আছে আমার কোনো সেন্স ছিল না, মনে হয়েছে পৃথিবীতে আমি একাই, আমার ডিসিশন আমি নিজেই নেব। আমি 1 মাস পরে খালা আমি বিয়েতে রাজি আছি, কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত বাবা? আমি আপনাদের সব হেল্পই করবো, কিন্তু পপির উঠে নিয়ে যাবো 3 বছর পরে। এই 3 বছর পপি আপনাদের কাছেই থাকবে, সবাইরই নিয়েই আসবো পরে। ব্যাপারটা হয়েছে কি যে আমাদের 3-4 জনের মধ্যে ছাড়া কথাটা আর কারো কাছে জানাজানি না হয়। তার থেকে 3-4 দিন পরে আমরা বকশীবাজার কোর্টে গিয়ে একজন উকিলের কাছ থেকে আমরা কোর্ট ম্যারেজ করি। তো আমার ফ্যামিলিও জানাজানি হয়ে গেছে, তো আমার ফ্যামিলি বলতেছে ঠিক আছে করছো, ভালো ব্যাপার, চাকরি বাকরি ঠিক মতো কর আর আমার লগেই থাক। ওর মা ওকে দিতে চাইতেছিল না, চাইতেছিল যে ওখানেই যদি থাকে, আমিও যদি ওখানে থাকি তাহলে ওদের জন্য বেটার হয়। ওর একটা ছোট ভাই ছিল, নাম হচ্ছে শামীম। তো আমি কি করলাম, শামীমকে একটা চাকরি নিয়ে দিলাম। আমি সারাদিন এই কাজ করি, স্কুলে কাজ করি, তারপর রাত্রে সমিতিতে কাজ করে রাত 12টা-1টা বেজে যায়, গিয়ে আমি তাদের বাসায় থাকি। কালেকশনের যে টাকাগুলো, আমি ওই টাকাগুলো ওই আমার যে পার্স আছে, যে সেই পার্সে করে আমি নিয়ে যাই, ঘুমানোর সময়, ঘুমানোর আগে বিছানার সাইডে রাখি। সেদিনকে সকালে উঠে দেখি আমার ওখান থেকে 7,000 টাকা কম। আমি বললাম যে হয়তো আমারই ভুল হয়েছে বা অন্য কারো ভুল হয়েছে, আমি অফিসে যেয়ে দেখবো। এইভাবে দৈনিকই কিছু না কিছু টাকা কম হচ্ছে। এখন আমি তো ওদেরকে বলতেও পারতেছি না, কারণ ও আমার ওয়াইফ, ওর লাগলে আমার কাছ থেকে চেয়ে নিবে এবং নিতেছে, ওর যা লাগে সে আমার কাছ থেকে নিতেছে। তারপরেও যদি তার প্রয়োজন হয় সে আমার কাছ থেকে চেয়ে নিবে। তো আমি বলতেই লজ্জা বোধ করতেছিলাম যে আমি কাকে বলবো, ওর মাকেই বলবো বা ওকেই বলবো, কিভাবে বলবো, এটা তো আমার কাছে তো কোনো প্রমাণ নাই। 60,000 টাকা একদম গনে, 60,000 টাকার মধ্যে একটা না একটা চিহ্ন দিয়ে আমি ওই টাকাগুলো মানি ব্যাগে রেখে যেভাবে ঘুমিয়ে পড়ি সেভাবে ঘুমিয়ে পড়লাম। সকালে উঠলাম, আমার বড় ব্যাগটা কই? তোমার আবার কিসের বড় ব্যাগ? আরে আমি রাত্রেবেলা যে বড় ব্যাগটা নিয়ে আইছি ওটার মধ্যে 60,000 টাকা ছিল। না, আমি তোমার কোনো বড় ব্যাগ ট্যাগ দেখি নাই। এই যে মানি ব্যাগে দেখো, এখানে তোমার সব টাকা আছে, লও। আর 29,500 টাকা শর্ট। তো তুমি আমারে কথা শোনাচ্ছ কেন? মানি ব্যাগ কি আমার কাছে রাখো? তো তোমারে শোনামো না তো কারে শোনামো? ঘরে তো আমরা 3 জন মানুষ ছাড়া আর কেউ নাই। তোমার মানি ব্যাগ তুমি রাখো যেখানে, সেখানেই তো থাকে, কেউ তার ধরে না। এই কথা কইলে লাভ আছে? তো আমি আর তখন বললাম না যে আমি টাকাটা চিহ্নিত করে আনছি। বলার পর 2-3 দিন যাওয়ার পরে আমার যে শাশুড়ি, ঠিক আছে, আমি ওনাকে এমনি বলতেছি যে ওই শামীম কি বেতন পাইছে? হ, কেন বাবা? আমার 5,000 টাকা লাগবে, দিয়েন তো। আচ্ছা দেব না। তো বলছে আচ্ছা ঠিক আছে নিও। রাত্রে আমি যখন আসি পপি আমাকে 5,000 টাকা দেয়।
আমার যে ওয়াইফ ও আমাকে 5,000 টাকা দেয়, তাও সেই টাকাগুলো যে টাকাগুলোতে আমি চিহ্ন দিয়ে আনছিলাম, টাকাগুলো হাতে নেই। আর আমি আগে কনফার্ম হই যে এগুলোই সেই টাকাগুলো না, চিহ্নগুলো আছে কিনা। হ্যাঁ, চিহ্নগুলো আছে। ওরা তো আর জানতো না যে আমি চিহ্ন দিয়ে নিছি। এই টাকাগুলো তুমি কই পাইছো? কেন আমার ভাই বেতন পাইছে না? তখন আমি ওর বাইকে জিজ্ঞেস করলাম যে এই টাকাগুলো কই পাইছিস। তো বেতনই পাই নাই, টাকা কোথা থেকে পাবো? কি হইছে? স্বামী তো কইতেছে ওই বেতনই পায় নাই। তুমি আমাকে চোর ভাবো? আমি বললাম যে না, চোর ভাবি না, চোর ভাবি না, চোর ভাবার কি আছে। আমি আমি আমার যদি আলাদা 2 টাকাও থাকে সেটারও ভাগ তুমি আসো, যেহেতু তুমি আমার ওয়াইফ। চোর ভাবার কোনো কিছুই না, এগুলো আমার অফিসিয়ালের টাকা। এরকম হচ্ছে কেন? কয়েকদিন ধরে আমি এতদিন বলতে পারি নাই, আমি কোনো প্রুফ পাচ্ছিলাম না। আমি যে চিহ্নগুলো দিলাম সেই চিহ্নগুলো ওদেরকে দেখাইলাম, দেখানোর পরে তারপরও ওরা অস্বীকার করতেছে যে না, এই চিহ্ন স্বাভাবিক, টাকায় দাগ থাকতেই পারে, বিভিন্ন ধরনের বাহানা দেখাচ্ছে। এক পর্যায়ে এগুলো পাশের ভাড়াটিয়াও শোনার পরে পাশের যে শিলা ভাবি, তার হাজব্যান্ড শুভ ভাই, উনি আসার পরে আমাকে বললো যে রিয়াজ ভাইয়া কি হয়েছে। তো আমি আর ওনাকে কিছু বললাম না, আমি কিছু নয়, আমাদের পারিবারিক বিষয়। এর মধ্যে আমি আবার আমার যে স্কুলের যে জবটা, সেই জবটা ছেড়ে দিই। সমিতিতে আমার পার্মানেন্টভাবে জব হয়ে যায়, যার কারণে আমি স্কুলের চাকরিটা ছেড়ে দিই। সমিতির অফিসে বসে চিন্তা ভাবনা করতেছি যে কি করা যায় বিষয়টা। এক পর্যায়ে চিন্তা করলাম যে তাহলে আমি আর টাকা ওই বাসায় নিয়ে যাব না। তো যে থেকে আমি টাকা নেওয়া ওদের বাসায় বন্ধ করে দিছি, ওর চাহিদা অনেক বেড়ে গেছে। মার্কেটে যাবো, 5,000 টাকা লাগবে। এত টাকা করলে তো সমস্যা। এই কয়দিন 2 দিন পর যদি তুমি খালি মার্কেটে যাও তাহলে কি হইব নাকি? আরে তাও না, 2 দিন পর বোনের বাড়ি যাবো, তাও তো আছে। তখন তো সমিতিতে আমি পার্মানেন্ট হয়ে গেছিলাম, ভালো অ্যামাউন্টে একটা স্যালারি পাইতাম, ঠিক আছে। তো চাহিদাগুলো চেষ্টা করতাম ঝগড়া না করে, যাতে মানুষ খারাপ না বলে, 2 টাকার জায়গায় 1 টাকা দিয়ে হলে বোঝানোর চেষ্টা করতাম। আমি 5,000 টাকাই দিয়ে দিলাম। 1 থেকে 1.5 মাস পরে আমি হঠাৎ করে ভুল করে আবার টাকা নিয়ে ওদের বাসায় যাওয়া শুরু করলাম। তো এক পর্যায়ে আমাদের হিসাবে বসি আমরা। কি অবস্থা কালেকশনের? হ্যাঁ স্যার, দিতেছি। এই যে ভাই টাকাটা। এই রাতে আর টাকা নেব না, কালকে সকালে দিও, রাখো তোমার কাছে। বুঝছে? আচ্ছা ঠিক আছে। তা আমি আর অফিসে এতগুলো টাকা, 13 লাখ টাকা ছিল, আমি আর অফিসে রাখার সাহস পাইনি। 13 লাখ টাকা ছিল সমিতি, আর যে ডিপিএস আছে, ডিপিএস এ ছিল 1.5 লাখ টাকা। টোটাল হচ্ছে 14,50,000 টাকা। কারণ আমি ওই চিন্তা ভাবনা করে আমি ওই বাসায় নিয়ে গেলাম, যেহেতু ওদের বাসায় থাকি। আমি ঘুমিয়ে পড়লাম। এক পর্যায়ে ঘুমিয়ে পড়ে সকাল 10টায় আমার ঘুম ভাঙে। ফ্রেশ হয়ে আমি ওই টাকার ব্যাগটা স্বাভাবিকই দেখলাম। স্বাভাবিক দেখার পরে আমি অফিসে চলে গেলাম টাকার বান্ডিলটা নিয়ে। টাকাগুলো ভাই। টাকা ঠিক আছে তো? বললাম জি ভাই, আগেরটাই আছে, তারপর আপনি গুনে নেন। কারণ লোন টোন দিয়েছো রাতে? না 70,000 টাকা কম আছে। বললাম না ভাই, রাতে তো আর কাউকে লোন দেয়নি, আপনার তো একসাথেই ছিলেন, টাকা তো একসাথেই গুনে নিছি। আমার ব্যাগ ধরছে কে? তোমার ব্যাগকে ধরছে মানে? মানে করতেছো কেন? আমার এই ব্যাগের মধ্যে 14.5 লাখ টাকা রাখছিলাম আমি, ওখান থেকে 70,000 টাকা কম। তোমার ব্যাগে তুমি কি রাখছো আমি কি জানি? আপাই দাওয়াত দিছে, যাইতে কইছে আপার বাসায়। সেটা পরের সাবজেক্ট, আগে আমার টাকার কথা কম। তোমার টাকা তুমি রাখছো না কি রাখছো আমারে কইছো একবারও? একবারও দিছো আমারে, বলছো তোমার ব্যাগ মধ্যে টাকা আছে বা কোনো কিছু? এইসব কোনো কথাই না কিন্তু, ঠিক আছে? প্রত্যেক দিন এখান থেকে টাকা হারাইতেছে। ফাইনালি করো নাকি? তোমরা কি পুরো ফ্যামিলি একসাথে? তো এরকম চিল্লাফাল্লা করতে করতে এক পর্যায়ে পাশের যে ভাড়াটিয়ারা তারাও আসে। আমি বললাম যে এই অবস্থা এর আগেও এরকম হয়েছে। আমার প্রতিদিন আমার মানিব্যাগ থেকে টাকা সত্যি, আমি তো বুঝতে পারি নাই প্রথমে যে কে নেয়। পরে দেখি যে সংসারের মধ্যে চোর রয়েছে। এইভাবে চললে আমি আমার মায়ের আর সংসার করতে দিব না। তুলে নেওয়ার আগেই যে আমার এইভাবে ধোকা দিতেছে, তুলে নিয়ে যাওয়ার পরে তো না জানি কি করবে, আমি জানি না। তখন আমিও বললাম ঠিক আছে, তা আমিও এইভাবে সংসার করতে রাজি না। তারপর এরকম তর্ক বিতর্কর পরে আমার ফ্যামিলি লোকজন আইসা কথাবার্তা বলে যে তাহলে আপনারা এখন কি করবেন, আপনাদের মেয়ে তো দিবেন না, তাহলে কি করতে চাচ্ছেন? ওর মা বলতেছে যে আমরা ডিভোর্স চাই। এক পর্যায়ে আমাদের মানে ডিসিশন নেওয়া হলো আমরা দোনো পক্ষ থেকে আমাদের ডিভোর্স হয়ে যায়। এক সপ্তাহ পরেই অফিসের সবাই আমার সাথে বসে টোটালি আমার 3 লক্ষ টাকা শর্ট।
টাকাগুলো কি করবা? ভাই আমার কাছে জমানো 1 লাখ টাকা আছে, এখন ওইটা আপনার আপাতত দিই, তারপরে আস্তে আস্তে বাকিটা দিয়ে দিই মনে। এখানেই তো চাকরি করি, কোনো অসুবিধা হবে না। এভাবে হবে না, এই টাকা সুদে আসলে অনেক টাকা আসতো। এখন তুমি কেমনে কি করবা দেখো। ওই চিন্তা ভাবনা করে তারা আমার কথা হারাতে রাজি হয়নি। তা আমার একটু সময় দিতে হবে, সময় না দিলে তো আর আমি দিতে পারবো না। আমার বড় ভাই কথাবার্তা বলে বলতেছে যে তাহলে আমাদের 3 মাস সময় দেন, আমরা টাকাটা দিয়ে দেবো। কথাবার্তা বলে একটা ফর্ম ফিল আপ করলো যে আমরা ওই টাকাটা লোন হিসাবে নিয়েছি, বাট ওটার কোনো ইন্টারেস্ট দিতে হবে না, লাভ দিতে হবে না। আমার এক বন্ধু আছে, নাম হচ্ছে আলমগীর। ও আমাকে বলতেছে যে আমাকে তো পপি আর পপির মা ডাকাইছিল, পপির পেটে নাকি তোর বাচ্চা। আমি চিন্তা ভাবনা করে দেখি কি করা যায় এই বিষয়টা। আর তুই ওদেরকে জিজ্ঞেস কর ওরা কি করতে চায়, ঠিক আছে? তো আমাকে তখনই অ্যান্সারটা দিয়ে দিছে, মানে আবার বিয়ে করতে চায়, সংসার করতে চায় ওরা। তো 2 দিন আমি খুব চিন্তা করলাম, রাত্রে ঘুমাইতেই পারিনি এই চিন্তাটায়। ওর মা ফোন দিছে ফার্স্টে। ওর মা ফোন দিয়ে বলতেছে যে হ্যাঁ বাবা, শুনো বাবা, যা হনের হয়েছে, তুমি এখন বিয়ার ব্যবস্থা করো, নাইলে তো সমাজে আমরা মুখ দেখাইতে পারবো না। আচ্ছা বাবা, তুমি কি চাও যে মাইয়াটা আমার মইরা যাক? আমি যে শর্তগুলোর কথা কইছি আলমগীরে, যে আমরা এখানে আর থাকবো না, থাকলে আব্বা আম্মারে অনেকেই অনেক কথা কইবে, এটা কেউ কইছে আপনারে? আমরা সব শর্ত মাইনা নিব, তুমি খালি বিয়ার ব্যবস্থা করো বাবা, নাইলে যে মুখ দেখাইতে পারি না। এই নাও পপির লোকের কথা কও। আচ্ছা শোনো, আমাদের বিয়েটা কি আবার হইব? হ্যাঁ হইব। বিয়েটা হয়ে যাওয়ার পরে আমরা রায়েরবাগ চলে যাই। রায়েরবাগ যাওয়ার পরে 1 সপ্তাহ ও ওখানে থাকে। আমি ওখানে একটা সুগার মিলে চাকরি করি। 1 সপ্তাহ পরে আমার কাছে বলে যে ফোনটা একটু দিয়ে যাও তো, আমারে ফোন দিব লাগবে। কেন ধরো, আর 500 টাকা দিয়ে যাও, 500 টাকা দিয়ে কি করবা? কিছু কেনাকাটা করান লাগবো। আমি অফিসে চলে গেলাম, ওকে টাকাটা দিলাম আর ফোনটা দিয়ে গেলাম, ঠিক আছে? তো আমি লাঞ্চের টাইমে, যে টাইমটা অফিসটা কাছেই ছিল বাসার, তো আমি ওখান থেকে আসলাম। আইসা দেখলাম রুম তালা দেওয়া। তো আমার কাছে একটা চাবি ছিল, আমি চাবি দিয়ে করে গোসল টোসল করে খাওয়া দাওয়া করে আমি আবার আসলাম, ঠিক আছে? আমি আমার ফোনে ফোন দিচ্ছিলাম, ধরতেছিল না। তাই আমার অফিসও আছে, অফিসে চিন্তাও করতে হবে, নতুন ওখানে শিফট হয়েছি। তারপর রাত্রে আইসাও দেখলাম তালা মারা সেমভাবে। তা আমি কী করলাম, ওর ফোনে ফোন দিলাম, আমার যে ফোনটা ওই ফোনে ফোন দিলাম, ও ফোন ধরতেছে না। ওর মার ফোনে ফোন দিলাম, ওর মা ফোন ধরে বলতেছে যে আম্মা পপি কি গেছে ওখানে? হ্যাঁ, পপি তো আইছে, তুমি বলে আরে দিয়া গেছো? আমি কখন দিয়া গেলাম? আমি তো অফিসে ছিলাম। আরে ও তো কইলো তুমি দিয়া গেছো। আচ্ছা আপনি পপিটা দেন তো একটু ফোনটা। তখন ওর কাছে দেয় ওর মা, ও ফোন কাইটা দেয়। তারপর এরকম করে চলতে থাকে। তো এক পর্যায়ে তার 1 মাস পরে আমি ডিসিশন নিলাম যে আমি আবার এই এলাকায় চলে আসব। আমাদের দ্বিতীয়বার যে 1 সপ্তাহ আমরা একসাথে ছিলাম, আমাদের বিয়ে হয়েছে, এই বিষয়টা আমার ফ্যামিলি জানে না। আইসা আমি আমার বাবা মার সাথে আবার থাকতে শুরু করলাম। তারপর আমার যে টাকাগুলো দেওয়ার শেষে আমি তার সাথে যোগাযোগ করার চেষ্টা করি। তো আমি মেয়েকে জিজ্ঞেস করলাম, তুমি যাবা না আমার লাগে বাসায়? না যাব না। তাহলে ডিভোর্স পেপার দাও। কিসের ডিভোর্স? দিয়া দিছি ডিভোর্স। সেটা তো আগেরটা দিছো। এবার এটা তুমি দিবা? ডিভোর্স পেপারও দিবা না, বাসায়ও যাইবা না, আবার বাচ্চার ব্যাপারে মিথ্যা কথা কইছো। কি চাও তুমি তাইলে? আমি চাই এবার ডিভোর্সটা তুমি দিবা। আমি ডিভোর্স দিলে তো তাইলে তোমার কাবিনের 1 লক্ষ টাকা আমার দেওয়া লাগবে। হ্যাঁ, কাবিনের 1 লক্ষ টাকা দিবা। আমার জীবনটা নষ্ট করছো না? আমি তোমার লাইফ নষ্ট করলাম কেমনে? আমি তো এখনো চাইতেছি যে তুমি আমার লগে সংসার করো, আর নাইলে ডিভোর্স দাও। আমি কইছি আমি ডিভোর্স দিব না। এখনো পর্যন্ত তারা আমাকে ডিভোর্স পেপারও দিচ্ছে না, তারা আসতেছে না। মানে তারা বলতেছে যে আমি যাতে ডিভোর্স পেপার দিই, আমি যাতে টাকা দিই। এই বিষয়গুলো নিয়ে আমি খুবই খারাপ একটা পরিস্থিতিতে আছি। বর্তমানে আমার